কন্ডিশন এক্লেমশিয়া যেটা, সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। এখন আসি হোয়াট ইজ প্রি এক্লেমশিয়া। প্রি এক্লেমশিয়া প্রথমেই বললাম এটার কজ এখনো জানা যায় না। এটা হচ্ছে প্রেগন্যান্সিতে ওয়ান টাইপ অফ হাইপারটেনশন, যেটা প্রেগন্যান্সিতে এই কন্ডিশনটা অ্যারাইজ করে। বলা হচ্ছে ইট ইজ এন কন্ডিশন অফ আর মাল্টি অর্গান ডিসঅর্ডার অফ আননোন ইটিওলজি। এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা তোমরা একদম ওয়ার্ড টু ওয়ার্ড এটা মেমোরাইজ করতে হবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। প্রথমে বলা হচ্ছে ইটস এন মাল্টি অর্গান ডিসঅর্ডার, তার মানে বোঝা যাচ্ছে যে বডির অনেকগুলো অর্গান এখানে ইনভলভ হয়ে যায়। তারপরে বলা হচ্ছে ইটস এ মাল্টি অর্গান ডিসঅর্ডার অফ আননোন ইটিওলজি, তার মানে আমরা এক্স্যাক্টলি কি কারণে হয় সেটা এখনো জানা যায় নাই। তারপরে হচ্ছে দিস কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন to an extent of 140 over 90 millimeter of mercury or more with proteinuria. তার দুইটা ক্রাইটেরিয়া কি হলো, একটা হচ্ছে হাইপারটেনশন হবে, একটা লেভেল বলা হচ্ছে 140 ওভার 90 মিলিমিটার অফ মার্কারি অর মোর, অথবা এর চেয়ে বেশি যদি হয়, সাথে থাকতে হবে প্রোটিনুরিয়া আফটার 20th উইক অফ গেস্টেশন, মানে 20 সপ্তাহের পর থেকে। এর আগে যদি হয় সেটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলছি না, 20th উইক থেকে এটা হয়, তাহলে একটা টাইম লিমিট আছে এখানে। আর হচ্ছে কাদের হবে, ইন এ প্রিভিয়াসলি নর্মোটেনসিভ এন্ড নন প্রোটিনিউরিক ওমেন। তাইলে অনেকগুলা পেশেন্ট, একটা হচ্ছে মাল্টি অর্গান ডিসঅর্ডার, আননোন ইটিওলজি, ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো হাইপারটেনশন আর প্রোটিনিউরিয়া। কখন হবে, সেটা হবে 20 সপ্তাহের পর থেকে, 20 সপ্তাহ থেকে অনওয়ার্ড। আর হবে কাদের, যারা প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ছিল এবং নন প্রোটিনিউরিক ছিল। এই কন্ডিশনগুলো যখন ফুলফিল করে তখন এটাকে আমরা বলি প্রি এক্লেমশিয়া। এখন এখানে বলতে পারো যে একজন পেশেন্টের যদি আগে থেকে ব্লাড প্রেশার থাকে, আবার প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার বাড়ে, তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, একজনের যদি আগে থেকে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন থাকে, যেটা 20 উইকের আগেই ডায়াগনোসিস হয়, সেটাকে আমরা বলবো ক্রনিক হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন, এগুলা বলা হয়। এখন ধরো প্রেগন্যান্সিতেই প্রথমে পেশেন্টটা আমার কাছে আসলো, তার আগে হাইপারটেনশন ছিল কি ছিল না সেও বলতে পারে না, বা কোনো ধরনের ঔষধ খায় কিনা সেগুলো সে মেনশন করতে পারলো না। তুমি প্রেগন্যান্সিতে আসার পরে প্রথমে যে কোনো 20 উইকের আগেই দেখলা যে তার হাইপারটেনশন আছে, তাহলে সেটাকে আমরা ধরে নিব প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এটাকে বলা হয় PIH, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। আগে ছিল না, কিন্তু প্রেগন্যান্সি শুরু থেকেই তার ব্লাড প্রেশার ধরা পড়লো বেশি, সেটা হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এখন এই প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের সাথেই যদি প্রোটিনিউরিয়া থাকে, তখন আমরা সেটাকে বলে ফেলবো প্রি এক্লেমশিয়া। এবং দেখবো এটা 20 উইকের আগে হলো নাকি পরে হলো। আচ্ছা, আবার এই কন্ডিশন আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন, মানে 20 উইকের পর থেকে তার হাইপারটেনশন ডেভেলপ করলো, কিন্তু সাথে প্রোটিনিউরিয়া যদি না থাকে, তাহলে সেটাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন। এই জিনিসগুলা তোমরা একটু মনে রাখবা। এই যে কথাগুলো বললাম, পরীক্ষার সময় এই জিনিসগুলো অনেক সময় ধরো কোয়েশ্চেন করা হয় যে তোমার এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া আছে কিনা, কোনটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলছি, কোনটাকে আমরা জেস্টেশনাল হাইপারটেনশন বলছি, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আবার একটু বলি, যখন 20 সপ্তাহের পর থেকে হাইপারটেনশন ডেভেলপ করলো একটা প্রেগনেন্ট মায়ের, সাথে প্রোটিনিউরিয়া থাকে, তখন সেটা হচ্ছে প্রি এক্লেমশিয়া। আর যদি সাথে প্রোটিনিউরিয়া না থাকে, সেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। আর 20 উইকের আগে যদি হাইপারটেনশন ডেভেলপ করে, সেটাকে আমরা বলি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। আর আগে থেকেই যদি তার হাইপারটেনশন থাকে, সে ওষুধ খায়, তোমার কাছে এসেও বললো হ্যাঁ আমি অনেকদিন থেকেই অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছি, সেটা হচ্ছে ক্রনিক হাইপারটেনশন। তাইলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন ক্রনিক হাইপারটেনশন যাদের থাকে, তাদের আবার প্রেগন্যান্সিতে সুপারইম্পোজড প্রি এক্লেমশিয়া হয়ে যেতে পারে। সেটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব? সেটা হচ্ছে ওই যে যদি হাইপারটেনশন, তার তো আগে থেকে হাইপারটেনশন ছিল, প্রেগন্যান্সিতে আরো ব্লাড প্রেশার বাড়লো, সাথে যদি আমরা প্রোটিনিউরিয়া পাই, তখন সেটা হয়ে যাবে ক্রনিক হাইপারটেনশন উইথ সুপারইম্পোজড প্রি এক্লেমশিয়া।
এই ছোট ছোট কথাগুলো একটু ভালো করে মনে রাখবা। এখন এই প্রি এক্লেমশিয়া কিছু কিছু কন্ডিশনে 20 উইকের আগেও হতে পারে। কারণ প্রি এক্লেমশিয়ার ইটিওপ্যাথোজেনেসিস যখন আমরা বলবো তখন তোমরা খেয়াল করে দেখবা এটা মেইনলি হচ্ছে ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে যেটা অ্যাবনরমালিটি থাকে, যার কারণেই তার প্রি এক্লেমশিয়া ডেভেলপ করে ধরে নেওয়া হচ্ছে, নট দ্য এক্সাক্ট কজ। বলা হচ্ছে এটা ইটিওপ্যাথোজেনেসিস এর একটা ফ্যাক্টর। এটা হচ্ছে অ্যাবনরমাল প্লেসেন্টোসিস। এই অ্যাবনরমাল প্লেসেন্টোসিস যদি হয়, তো যাদের কোরিওনিক ভিলাই বেশি থাকবে, অর্থাৎ যাদের প্লেসেন্টা বড় হবে, তাদের ক্ষেত্রে এই অ্যাবনরমাল প্লেসেন্টোসিস এর এফেক্ট যেটা সেটা বেশি হবে। তো তাদের 20 উইকের আগেই প্রি এক্লেমশিয়া ডেভেলপ করতে পারে। এই কন্ডিশনগুলো কি কি? একটা হচ্ছে যদি হাইড্রেটিডিফর্ম মোল হয়, এদের আমরা জানি এখানে শুধু ট্রোপোপ্লাস্টিক টিস্যু থাকে, আনকন্ট্রোলড প্রলিফারেশন অফ ট্রোপোপ্লাস্টিক টিস্যু হয় হাইড্রেটিডিফর্ম মোলে, কাজে তাদের 20 উইকের আগেই প্রি এক্লেমশিয়া ডেভেলপ করতে পারে। আরো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যদি কোনো কারণে পলিহাইড্রোমিয়াস হয়, যেখানে পলিহাইড্রোমিয়াস হয় ওইখানে প্লেসেন্টা বড় থাকে, ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকে। আরেকটা হচ্ছে যদি টুইন প্রেগন্যান্সি হয়। টুইন প্রেগন্যান্সি যাদের হয় তাদেরও হচ্ছে কি প্লেসেন্টাটা বড় থাকে, লার্জ প্লেসেন্টা থাকে, কাজেই ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি, তাদেরও 20 উইকের আগে প্রি এক্লেমশিয়া ডেভেলপ করতে পারে। তার মানে এগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল কন্ডিশন যেখানে 20 উইকস এর আগেও প্রি এক্লেমশিয়া ডেভেলপ করতে পারে। আবার বলে দেই প্রি এক্লেমশিয়া কি বলবো, যখন হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া থাকবে তখনই সেটা হচ্ছে প্রি এক্লেমশিয়া। আচ্ছা, এখন আমরা ম্যাম একটু একটা কোশ্চেন বলো বলো বলো। ম্যাম যে বলছিলেন যে 20 উইকস এর আগে যে মানে পলিহাইড্রামনিয়াস প্লাস টুইন প্রেগন্যান্সি যদি কন্ডিশন থাকে তাহলে 20 উইকস এর আগে কি প্রিএক্লেমশিয়া হতে পারে না, এরকম কি একটা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আমরা বলবো 20 উইকস এর আগে যদি প্রোটিনিউরিয়া প্লাস হাইপারটেনশন থাকে? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি 20 উইকস এর আগে তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তুমি তার হাইপারটেনশন পেলে, সাথে প্রোটিনিউরিয়াও পেলে, তাহলে যদি প্রোটিনিউরিয়া থাকে অবশ্যই এটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলবো। এখন তুমি দেখবা যে এই 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 সমস্ত কন্ডিশনে 20 উইকস এর আগে হয়ে যেতে পারে প্রি এক্লেমশিয়া। সাধারণভাবে প্রি এক্লেমশিয়া 20 উইকস এর আগে হয় না, এটা হচ্ছে সাধারণ। তবে এটিপিক্যাল তো সব ক্ষেত্রেই হতে পারে, তাই না? আমরা অ্যানাটমিতে পড়ে আসছো, সবগুলা ভেসেল একদিকে যায়, কিন্তু এটিপিক্যাল কিছু কিছু অ্যানাটমি থেকে যায়, এরকম এটিপিক্যাল কন্ডিশন হতে পারে। না না, এর ওইটা না থাকলে যে তুমি যে প্রি এক্লেমশিয়া বলবা না তা না, কিন্তু যদি ওই কন্ডিশন গুলা হয়, সাধারণভাবে আমার কথাটা খেয়াল করে শোনো, সাধারণভাবে 20 উইকস এর আগে প্রি এক্লেমশিয়া হয় না সাধারণত। কিন্তু যদি হাইড্রেটিডিফর্ম মোল বা মোলার প্রেগন্যান্সি যেটা বললাম, অথবা টুইন প্রেগন্যান্সি, পলিহাইড্রামিয়াস, এই সমস্ত ক্ষেত্রে 20 উইকস এর আগেও প্রি এক্লেমশিয়া ডেভেলপ করার চান্স থাকে। কথাটা হচ্ছে এইটা, সাধারণভাবে 20 উইকস অনওয়ার্ড হয়। এখন যদি হাইপারটেনশনের সাথে আমরা প্রোটিনিউরিয়া পাই, সেটাকেই আমরা প্রি এক্লেমশিয়া বলি, এবং মানে ইউজুয়ালি তার ডেফিনেশনে বলা হচ্ছে 20 উইকস এর পর থেকে প্রি এক্লেমশিয়া ডেভেলপ করে, কিন্তু ওই সমস্ত কন্ডিশন থাকলে 20 উইকস এর আগেও প্রি এক্লেমশিয়া ডেভেলপ করতে পারে। এটা হলো কথা, ঠিক আছে? কারণটা ওই যে বললাম, ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকবে, যার তার ক্ষেত্রে প্রি এক্লেমশিয়া ডেভেলপ করার চান্স থাকে। কারণ অ্যাবনরমাল ট্রোপোপ্লাস্টিক অ্যাক্টিভিটিটা এখানে অ্যাবনরমাল থাকে। আমি একটু পরে ইটিওপ্যাথোজেনেসিস যখন বলবো তখন তোমরা দেখবা ওই যে প্লেসেন্টাল ডেভেলপমেন্ট নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে। এখন যদি নাও পড়ো, অ্যানাটমিতে পড়ে আসছো বা ফোর্থ ইয়ারেও পড়ানো হয়ে থাকতে পারে, প্লেসেন্টা কিভাবে ডেভেলপ করে। প্লেসেন্টা ডেভেলপ করে দুইটা সেট অফ ট্রোপোপ্লাস্টিক ইনভেশন হয়, প্রথমে ওয়ান সেট হয়, তারপরে সেকেন্ড সেট হয়, এবং এইভাবে কি হয়, স্পাইরাল আর্টারিয়ালের যে অ্যানাটমি যেটা সেটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই প্রি এক্লেমশিয়ার পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ড সেট অফ ইনভেশন যেটা সেটা হয় না, যার ফলে এই যে স্পাইরাল আর্টারিয়ালের যে অ্যানাটমিক্যাল চেঞ্জ হওয়ার কথা, যেটা ওয়াল থিন হয়ে যায়, সেখানে একটা ফিব্রিনয়েড লেয়ার তৈরি হয়, এই জিনিসগুলো হয় না, যার ফলে ওয়ালটা ফানেলিং যেটা হওয়ার কথা, ফানেল শেপ হয়ে যাওয়ার কথা, সেটা হয় না, এবং ওইখানে থিক থেকে যায়, যার কারণে হাই রেজিস্ট্যান্ট ভেসেল হিসেবে এরা পারসিস্ট করে। ওই জন্যই এই হাইপারটেনশন ডেভেলপ করে বলে ধরে নেওয়া হয়।
তো ঠিক আছে, আমরা এখানে এর আগে আরেকটা জিনিস একটু বলে নেই ইটিওপ্যাথোজেনেসিস বলার আগে। এই প্রি এক্লেমশিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি অলরেডি তোমরা এখন জেনে গেছো, আমি বলা হয়েই গেছে। মেইন দুইটা জিনিস, একটা হচ্ছে হাইপারটেনশন থাকবে, সাথে হচ্ছে প্রোটিনিউরিয়া থাকবে, এবং ইডিমা থাকতে পারে নাও থাকতে পারে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এই তিনটা, একটা হচ্ছে হাইপারটেনশন আর 2 নম্বর হচ্ছে প্রোটিনিউরিয়া, এই দুইটা অবশ্যই থাকবে। সাথে অ্যাসোসিয়েটেড ইডিমা থাকতে পারে, আর না থাকলে যে আমরা এটাকে প্রিএক্লেমশিয়া বলবো না তা না। প্রোটিনিউরিয়া থাকলে সেটাকে আমরা প্রিএক্লেমশিয়া বলবো হাইপারটেনশনের সাথে, আর সাথে অ্যাসোসিয়েটেড ইডিমা থাকতে পারে। এখন এই হাইপারটেনশনটা কেন হয়, ইডিমা কেন হয়, প্রোটিনিউরিয়া কেন হয়, এগুলো একটু পরে আসছি। এখন হাইপারটেনশনের কথা আগেই বললাম, লেভেলটা কি হবে, যদি 140 সিস্টোলিক আর ডায়াস্টোলিক হয় 90 মিলিমিটার অফ মার্কারি অথবা তার চেয়ে বেশি, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রিএক্লেমশিয়া। হ্যাঁ, হাইপারটেনশনের লেভেলটা এইভাবে। এখন ধরো একজন নতুন করে আসলো, তার প্রি এক্সিস্টিং কত ছিল আমরা জানি না, না না যদি জানা থাকে সেই ক্ষেত্রে মিন আর্টারিয়াল প্রেসার, আরেক ভাবেও এটা হাইপারটেনশনকে ডায়াগনোসিস করা হয়। যদি মিন আর্টারিয়াল প্রেসারটা তার 150 মিলিমিটার অফ, হ্যাঁ 150 না 105 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা প্রিএক্লেমশিয়া বলবো। এখন মিন আর্টারিয়াল প্রেসারটা কিভাবে মেজার করা হয় এটা তোমরা একটু বই কি তোমাদের সামনে আছে? হ্যালো স্টুডেন্টস, বই কি সামনে আছে? ম্যাম দত্ত আছে। হ্যাঁ, দত্তটাই খুলে বসো। বইয়ের মধ্যে দেখবা লেখা আছে কিভাবে আমরা মিন আর্টারিয়াল প্রেসার ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার প্লাস ডায়াস্টোলিক প্রেসার ইনটু 2 ডিভাইডেড বাই 3। এইভাবে আমরা মিন আর্টারিয়াল প্রেসার মেজার করি, ক্যালকুলেট করি। তো এইটা যদি দেখা যায় 20 মিলিমিটার অফ মার্কারি, তার প্রি এক্সিস্টিং যদি আমার জানা থাকে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় আগেরটার চেয়ে 20 মিলিমিটার অফ মার্কারি বেড়ে গেছে, অথবা আগেরটা যদি আমার জানা নাও থাকে, প্রথমেই আসলো আমাদের দেশের জন্য এটাই কমন, আমাদের দেশের তো আর মানুষজন আগে আসে না, প্রেগনেন্সি হওয়ার পরেই হয়তো প্রথমে দেখাতে আসে। তখন আমি যদি দেখি মিন আর্টারিয়াল প্রেসারটা হচ্ছে 105 মিলিমিটার অফ মার্কারি অর মোর, তাহলেও সেটাকে আমরা হাইপারটেনশন বলছি। আরেকটা বলা হয় যদি সিস্টোলিক প্রেসার তার প্রি এক্সিস্টিং ব্লাড প্রেসারের চেয়ে 30 মিলিমিটার বেড়ে যায়, অথবা ডায়াস্টোলিক প্রেসার যদি প্রি এক্সিস্টিং ব্লাড প্রেসারের চেয়ে 15 মিলিমিটার বেড়ে যায়, সেটাকেও আমরা হাইপারটেনশন বলবো, মানে ওই প্রি এক্লেমশিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়। তারপরে আসলো ইডিমা। ইডিমা অবশ্য ওই যে বললাম ইডিমা থাকতে পারে নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ইডিমা থাকে, তবে না থাকলে যে এটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলবো না তা কিন্তু না। তো ইডিমা হচ্ছে কি প্রথম দিকে পাওয়া যায় এঙ্কেল ইডিমা, পিটিং ইডিমা থাকে এঙ্কেলে, এবং দেখা যায় যে প্রেগনেন্সিতে কিন্তু দুই ধরনের ইডিমা হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইডিমা, এটা হচ্ছে ওই যে ভেনা কেভার উপর প্রেসার পড়ে, তার কারণে ফ্লুইড রিটার্ন ঠিক মতো হতে পারে না, সেই যে কারণে একটা ডিপেন্ডেন্ট ইডিমা হয়। ধরো সারাদিন হাঁটলো, এই ইডিমাটা কিরকম হয়, রুগী বলবে যে বিকেলের দিকে আমার পাটা ফুলে যায়, আবার যখন সারা রাত ঘুমিয়ে সকালে উঠি তখন দেখা যায় পা ফুলানা, আবার সারাদিন পরে বিকালের দিকে দেখা যায় পাটা ফুলা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা। আর প্রি এক্লেমশিয়া হলে কিন্তু হবে কি, সে সারা রাত ঘুমানোর পরেও 12 ঘন্টা রেস্ট নিয়ে ওঠার পরেও দেখা যাবে তার ইডিমাটা সাবসাইড করে নাই, এটা পারসিস্ট করবে, এটা হচ্ছে প্রি এক্লেমশিয়ার ইডিমা। এটা একটা হচ্ছে ইডিমা আমরা দেখতে পারি। আরেকটা কিভাবে বোঝা যায় ইডিমা হয়েছে, কারণ ইডিমা যে শুধু পায়ে হবে তা না, হোল বডি সোয়েলিং হতে পারে, বালভাল ইডিমা হতে পারে, ফেশিয়াল সোয়েলিং হতে পারে। তো এইটার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েট গেইন হয় পেশেন্টের, সাডেন রেপিড ওয়েট গেইন হয় শেষের দিকে এসে, শেষে লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে দেখা যায় উইকলি 4 পাউন্ড বা তার বেশি করে ওজন বাড়ছে, এটাও একটা ক্রাইটেরিয়া ফর প্রি এক্লেমশিয়া। এরকম যদি হয় তাহলে আমাদের মাথায় আসতে পারে যে এর হয়তো অলরেডি ব্লাড প্রেশার বেড়ে গেছে অথবা বাড়তে পারে, তখন আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হয় যদি এইভাবে রেপিড ওয়েট গেইন হয়। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া আমরা কি করি, ইউরিনে টোটাল প্রোটিন কতটুকু সেটা মেজার করা হয়, এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা 24 আওয়ার ইউরিন কালেক্ট করে সেটা টোটাল প্রোটিন মেজার করা যায়,
আর আরেকটা হচ্ছে বেডসাইড ইউরিন টেস্ট, সেটা যেটার কথা তোমরা আগেও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পড়ে এসেছো, ওই যে অ্যালবুমিন বায়োকেমিস্ট্রিতেও পড়ে আসছো, ইউরিনারি অ্যালবুমিন দেখা। ইউরিনকে কি করা হয়, হিট কোয়াগুলেশন টেস্ট করে কতটুকু থিক, ওই যে কি বলে হোয়াইটিশ যে অংশটা হয় কিরকম থিকনেস সেটা দেখে এটা ডেনসিটি কেমন এটার উপর ডিপেন্ড করে 1+2+3+, এটা প্রোটিনিউরিয়া কতটুকু এটা মেজার করা হয়। তো বলা হচ্ছে প্রেগন্যান্সিতে কিরকম হয়, 24 আওয়ার ইউরিনে 0.3 গ্রাম অথবা মোর হতে পারে, এটা তখন এটাকে আমরা প্রোটিনিউরিয়া বলবো, এবং যত বেশি হবে 1+2+3+, এই জিনিসগুলো তোমরা বই থেকে ভালো করে দেখে নিবা। যখন 0.1 গ্রাম পার লিটার থাকবে সেটাকে বলা হচ্ছে ট্রেস অ্যামাউন্ট, 0.3 গ্রাম পার লিটার হলে 1+, 1 গ্রাম পার লিটার হলে 2+, আর 3 গ্রাম পার লিটার হলে 3+, 10 গ্রাম পার লিটার যদি হয়ে যায় সেটাকে 4+, এইভাবে মেজার করা হয়। তো এগুলা তোমরা বই থেকে দেখে মেমোরাইজ করার চেষ্টা করবে। এগুলো সাধারণত জিজ্ঞেস করা হয় না, কিন্তু কেউ হঠাৎ করে জিজ্ঞেস করতেও পারেন, আর এটা তোমার প্র্যাকটিক্যাল কাজে লাগবে। তোমরা যখন পাশ করে ইন্টার্ন হয়ে যাবা, তখন যখন এক্লেমশিয়ার বা এক্লেমশিয়ার পেশেন্ট আসবে, তখন বেডসাইড ইউরিন টেস্ট গুলো কিন্তু করতে হবে। তখন তোমাকে ওইটা দেখে বলতে হবে 1+2+3+, এটা চোখের আন্দাজেই আমরা অনেক সময় বলি, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়া যায়। তো ওইটা দেখে বোঝা যায় যে কত বেশি প্রোটিন লস হচ্ছে, তার সিভিয়ারিটি কতটুকু। কাজে এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই গেল আমাদের কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তাইলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে হাইপারটেনশন, আর একটা হচ্ছে প্রোটিনিউরিয়া, আর সাথে অ্যাসোসিয়েটেড ইডিমা থাকতে পারে বা নাও থাকতে পারে। এবং ইডিমাটা আমরা বুঝার একটা তো হচ্ছে ওই যে পিটিং এডিমা থাকবে অ্যাঙ্কেলে, আর আরেকটা হচ্ছে যদি র্যাপিড ওয়েট গেইন হয় সেটাও আমরা একটা এডিমা চান্স হিসাবে আমরা এটা মানে ব্লাড প্রেশার বাড়বে বা বেড়ে গেছে এটা হিসাবে আমাদের একটা ক্রাইটেরিয়া হিসাবে আমরা এটাকে কনসিডার করব। আচ্ছা, এখন আসে ইটিওপ্যাথোজেনেসিস। প্রি-এক্লাম্পসিয়া থেকে জেনারেলাইজড এডিমা হতে পারে। প্রি-এক্লাম্পসিয়া থেকে জেনারেলাইজড সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, হ্যাঁ আমরা একটু পরেই পড়বো। এক্লাম্পসিয়ার দুইটা টাইপ আছে, প্রি-এক্লাম্পসিয়ার দুইটা টাইপ, একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে সিভিয়ার। যখন সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া হয়ে যায় তখন তার জেনারেলাইজড ইডিমা হতে পারে, যেটাকে বলা হয় এনাসার্কা। একটু আগেই আমি বললাম হোল বডি সোয়েলিং হয়ে যেতে পারে, লোকালাইজ থাকতে পারে, যেমন অ্যাঙ্কেল ইডিমা হতে পারে, তারপরে বালবাল ইডিমা হতে পারে, ফেশিয়াল সোয়েলিং হতে পারে, অথবা হোল বডিতে জেনারেলাইজড ইডিমা হতে পারে, ইভেন তার এসাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে। এসাইটিসও হতে পারে, পালমোনারি এডিমা হতে পারে, প্লুরাল ইফিউশনও হয়ে যেতে পারে। সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া যদি আনট্রিটেড থাকে, ম্যানেজ আমরা না করি, তাহলে এইরকম গ্রেভ কন্ডিশন পর্যন্ত যেতে পারে, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে পেশেন্টের এই সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া থেকে। আচ্ছা, এখন আসি আমরা ইটিওপ্যাথোজেনেসিস। প্রথমেই বলে নিয়েছি যে এক্সাক্ট কজ কি আমরা জানি না, ওই জন্য এটাকে আমরা প্রিভেন্টও করতে পারি না, কারণ কি দিয়ে হচ্ছে তা জানি না, তাইলে আমরা প্রিভেন্ট করব কিভাবে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আইডেন্টিফাই করা হয়েছে যে ফ্যাক্টর গুলো প্রি-এক্লাম্পসিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যেমন বলা হয়, যেমন প্রাইমি গ্রেভিডা যদি হয়, প্রাইমি গ্রেভিডাদের এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকে। ইনসিডেন্সটা কি, প্রাইমি গ্রেভিডার ক্ষেত্রে 10% চান্স থাকে, আর মাল্টিদের ক্ষেত্রে 5% চান্স থাকে এই যে প্রি-এক্লাম্পসিয়া থাকার। তো প্রাইমি গ্রেভিডা এদের মধ্যে আবার যারা টিনেজ প্রেগন্যান্সি মানে আর্লি এজে প্রেগন্যান্সি হয়, এবং এল্ডারলি প্রাইমি গ্রেভিডা এদের আবার চান্স থাকে বেশি। টিনেজ প্রেগন্যান্সি আর হচ্ছে এল্ডারলি প্রাইমি গ্রেভিডা যদি হয়, তাদের ক্ষেত্রে অন্যান্যদের তুলনায় প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকে। এখন কেন হয় এটা এখন এক্সাক্ট কজ জানা যায় না। আরো কিছু ফ্যাক্টর, যেমন ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি হাইপারটেনশন যদি থাকে, অথবা ফ্যামিলিতে তার মা বা বোনদের যদি প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার হিস্ট্রি থাকে, তাহলে এটা আরেকটা রিস্ক ফ্যাক্টর থাকে। একজনের যদি প্রিভিয়াস প্রেগন্যান্সিতে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করে, তাহলে তার সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স থাকে বেশি থাকে অন্যর তুলনায়। তারপর প্লেসেন্টাল অ্যাবনরমালিটি যেটার কথা বললাম, যদি প্লেসেন্টাতে কোনো ধরনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও প্রি-এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকে। পেশেন্ট যদি অবেস হয়, তার বিএমআই যদি মোর দেন 35 কেজি পার মিটার স্কয়ার হয়, তাদের ক্ষেত্রে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যেমন পিসিওডির পেশেন্ট যারা প্রেগনেন্ট হয়, পিসিওডি আগে ছিল তারপরে প্রেগন্যান্সি হলো, তাদের ক্ষেত্রে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকে। যদি প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকে,
তাদেরও it is also a risk factor for development of preeclampsia. Pre-existing vascular disease যদি থাকে, pre-existing থ্রম্বোফিলিয়া যদি থাকে, এই সমস্ত ক্ষেত্রে প্রিএক্লেম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকে। কাজে এই ধরনের হিস্ট্রি বা রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমাদেরকে মোর অ্যালার্ট থাকতে হবে। আর ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টর, এগুলো বললাম রিস্ক ফ্যাক্টর। এখন ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টর কি কি? একটা বলেছিলাম যে ওই যে অ্যাবনরমাল প্লেসেন্টোসিস, এই ট্রোপোপ্লাস্টিক ইনভেশন যেটা সেকেন্ড সেট অফ ইনভেশন, সেটা যদি না হয় তাহলে প্রিএক্লেম্পসিয়া ডেভেলপ করে বলে ধরে নেওয়া হয়। এটা আইডিয়া করা হচ্ছে এইটাই হচ্ছে মেইন কজ। সাথে আরো কিছু কাজ হয় কি, যে কোনো কারণে ফর আননোন রিজন প্রেগন্যান্সিতে কি হয়, সার্কুলেটিং প্রেসার সাবস্টেন্স অর্থাৎ ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্সের পরিমাণ বেড়ে যায়। আর হচ্ছে কি, এই যে ভাস্কুলার দেয়ার ইজ ইনক্রিজ সেন্সিটিভিটি টু ভাস্কুলার সিস্টেম টু নর্মালি এক্সিস্টিং প্রেসার সাবস্টেন্সেস। প্রেসার সাবস্টেন্স যেগুলো ভেসোকনস্ট্রিকশন করায়, আমরা জানি আমাদের বডিতে বিভিন্ন ধরনের সাবস্টেন্স রিলিজ হয়, কিছু জিনিস ভেজোডাইলেটেশন করায়, কিছু কিছু জিনিস ভেজোকনস্ট্রিকশন করায়। নর্মালি কি হয় প্রেগন্যান্সিতে, এই যে ভেসোপ্রেসিং সাবস্টেন্সেস যেগুলো, সেগুলোর প্রতি ব্লাড ভেসেল গুলা একটু রিফ্রেক্টরি হয়ে যায়। এবং আমরা জানি কি এনজিওটেনসিন 2 একটা ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্স, এবং এনজিওটেনসিনেজ এনজাইম এই ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্সটাকে কি করে ডাইজেস্ট করে ডিসলিউট করে ফেলে, যার ফলে এটার অ্যাক্টিভিটি থাকে না। নরমাল প্রেগন্যান্সিতে এই ফেনোমেনন গুলা কাজ করে, ভেসোপ্রেসর গুলোকে এনজিওটেনসিনেজ এনজাইম যেটা, সেটা ডিসলিউট করে ফেলে, যার ফলে ভেসেল গুলা রিফ্রেক্টরি হয়ে যায় এই ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্সের প্রতি। কিন্তু যাদের ক্ষেত্রে প্রিএক্লেম্পসিয়া ডেভেলপ করে তাদের ক্ষেত্রে দেখা যায় উল্টা, এই যে ভেসোপ্রেসর সাবস্টেন্সেস যেগুলো, সেগুলোর প্রতি বেশি সেন্সিটিভ হয়ে যায় ভেসেল, ফলে ভেসোকনস্ট্রিকশন হয় বেশি। আর এখানে কি হয়, ওই যেহেতু প্রোটিন লস হয়, যেটা বললাম প্রোটিনিউরিয়া মানে কি, লস অফ প্রোটিন ইন ইউরিন। তো প্রোটিন লস হওয়ার কারণে, একটা মিনিট আমার একটা ফোন আসছে, একটু আমি দেখে নিই। সরি। আচ্ছা, কি বললাম, যে এখানে হয় কি, ভেজোকনস্ট্রিকশনের প্রতি বেশি সেনসিটিভ হয়ে যায় ভেসেল গুলো। আর ভেজোডাইলেটর সাবস্টেন্স যেগুলো, মানে সেখানে ইমব্যালেন্স হয়ে যায়, ভেজোডাইলেটর এবং ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্সের মধ্যে উল্টা ব্যালেন্সটা অল্টার্ড হয়ে যায়, যার ফলে এখানে ইন্টেন্স ভেসোস্পাজম হয় এবং সেনসিটিভিটিও বেড়ে যায় ভেসোপ্রেসর গুলোর প্রতি, যার ফলে এখানে ভেসোস্পাজম হওয়ার ফলে বিভিন্ন টিস্যুতে এনক্সিয়া হয়। এবং এনক্সিয়া হওয়ার কারণে এখানে আবার কি হয়, ওই যে ফ্রি রেডিকেলস গুলা, লিপিড পারক্সাইড এবং আদার ফ্রি রেডিকেলস যেগুলো, সেগুলো বেশি রিলিজ হয়। এনক্সিক ড্যামেজ হয় এন্ডোথেলিয়ামে, সেখানে সাইটোকিনস, বিভিন্ন ধরনের সাইটোকিনস রিলিজ হয়, ওইগুলা এখানে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হয়, যার ফলে ভেসেল গুলা লিকি হয়ে যায়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, এন্ডোথেলিয়াম লিকি হয়ে যায়, যার ফলে টিস্যু ভাস্কুলার স্পেস থেকে এক্সট্রা ভাস্কুলার স্পেসে টিস্যু ফ্লুইড এসকেপ করে যায়, যার ফলে ইডিমা হয়, ইন্ট্রাসেলুলার ইডিমা হয়। এইটাই হচ্ছে ইডিমার কারণ। তো এইখানে তাইলে আমরা দেখলাম কি, একটা হচ্ছে একদিকে ভেসোস্পাজম হচ্ছে, অন্যদিকে এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে, এর জন্য লিকি এন্ডোথেলিয়াম দিয়ে কি বলে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড গুলো লিক করে এক্সট্রাসেলুলার স্পেসে চলে যাচ্ছে এবং ইডিমা হচ্ছে। এখন এই যে ভেসোস্পাজম, এই ভেসোস্পাজম গুলো আমাদের পুরো, প্রথমেই বলেছিলাম এটা একটা মাল্টি অর্গান ডিসঅর্ডার, কাজেই আমাদের বডির বিভিন্ন অর্গানের ভেসেলের উপরই সেম এফেক্ট হয়। তো অর্গানগুলোর মধ্যে কমনলি এফেক্ট হয় যেটা, একটা হচ্ছে ইউটেরাস এবং প্লেসেন্টা। প্লেসেন্টাল বেডে হয়, এটা ইউটেরাসে হয়, তারপরে হচ্ছে রেনাল ভেসেলে হয়, লিভারে হয়, লাংসে হয়, সেরেব্রামে হয়,
এইগুলো হওয়ার কারণে এই প্রত্যেকটা অর্গান ড্যামেজ হয় এবং এইগুলাতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। তো কি কি কমপ্লিকেশন হয় সেটাতে আমরা পরে আসছি। তাইলে ইটিওপ্যাথোজেনেসিস এর মেইন কথাগুলো কি হচ্ছে, একটা হচ্ছে এখানে কি হয় এন্ডোথেলিয়াল ডিসফাংশন ডেভেলপ করে, আর একটা হচ্ছে ইন্টেন্স ভেজোস্পাজম হয়। কারণ কি, দেয়ার ইজ ইনক্রিজ সার্কুলেটরি প্রেসার সাবস্টেন্স আর ইনক্রিজ সেন্সিটিভিটি অফ দ্য ভাস্কুলার সিস্টেম টু নর্মালি সার্কুলেটিং প্রেসার সাবস্টেন্স। এই দুইটা কারণে ব্লাড প্রেসার বেড়ে যায় এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়ে টিস্যু ফ্লুইড লিক হয়ে ঠিক এক্সট্রাসেলুলার স্পেসে যায় এবং এটাতে ইডিমা হয়। এবং এই যে ভেসেল ইনজুরি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, এইগুলোর কারণে রেনাল টিউবুলার এনক্সিয়া হয়। এনক্সিয়ার কারণে রেনাল টিউবুলার ড্যামেজ হয়, গ্লোমেরুলার ভেসেলে ব্লাড সাপ্লাই কমে যায়, এনক্সিয়া হয়, সেখানে রেনাল অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন নরমালি যেভাবে হওয়ার কথা সেটা হয় না, যার ফলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয় রেনাল টিউবিউলে এবং ওইখানে প্রোটিন লস হয়, যার ফলে প্রোটিনিউরিয়া ডেভেলপ করে। কাজে ইটিওপ্যাথোজেনেসিসের আমার মনে হয় মোটামুটি এইটুকু। তোমরা বইটা একটু ভালো করে পড়ে নিবা কি কি প্রেসার সাবস্টেন্স এবং কি কি ডাইলেটর সাবস্টেন্স আমাদের এই অল্টার্ড ভাবে প্রিএক্লেমশিয়াতে হয়। এখানে এত ডিটেইলস বলতে গেলে বাকিটুকু আর বলার সুযোগ হবে না, ওই জন্য আমি একটু এসকেপ করে যাচ্ছি এগুলো। তোমরা একটু এগুলা বই থেকে নিজের গরজে একটু পড়ে নিবা, কারণ না পড়লে এই জিনিসগুলা ক্লিয়ার হবে না তোমাদের কাছে। মেইন যে কথা ওই দুই কথা আমি বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে কি হয় এই যে বললাম, তাইলে এফেক্টটা কি হবে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রি-এক্লেমশিয়া অন মাদার এন্ড ফিটাস। প্রথমে মায়েরটা বলি, মায়ের কি কি হবে এই বললাম, কি কোন কোন জায়গায় প্রবলেম হয়। একটা হচ্ছে ইউটেরাসে, ইউটেরোপ্লেসেন্টাল বেডের মধ্যে চেঞ্জ গুলা আসে, রেনাল গ্লোমেরুলাসে চেঞ্জ হয়, লিভারে চেঞ্জ হয়, লাংসে হয়, ব্রেইনে হয়। তো ইউটেরাসে যেহেতু চেঞ্জ হয়, এখানে কি হবে, ইউটেরোপ্লেসেন্টাল সার্কুলেশন নরমালি যেভাবে হওয়ার কথা সেটা হবে না। এখানে কি হবে, প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে এবং হাইপোক্সিয়া হবে। এখানে টিস্যু হাইপোক্সিয়া হবে, প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে, যার ফলে নরমাল অক্সিজেনেশন যেটা হওয়ার বেবির, আমরা কি জানি প্লেসেন্টাতেই তো অক্সিজেন ট্রান্সফার হয়, তাই না? প্লেসেন্টাই বাচ্চার লাংস হিসেবে কাজ করে, এখানেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ডিউরিং কি বলে ইন্ট্রাইউটেরাইন লাইফ। তো এখানে যদি গ্যাসিয়াস এক্সচেঞ্জ নরমালি যেভাবে হওয়ার কথা সেটা হতে না পারে, তাহলে হাইপোক্সিয়া হবে, বেবি কন্টিনিউয়াস একটা হাইপোক্সিক কন্ডিশনের মধ্যে থাকবে। এখন বেবি কি কি হয় সেটা পরে আসছে, আগে বলি মায়ের কি কি। মায়ের একটা হচ্ছে ইউটেরাল প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে, প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে। তার ফলে কি হতে পারে, যেহেতু প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এখানে তার অলিগোহাইড্রোমিয়াস হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা জানি প্লেসেন্টাল সিক্রেশন দিয়ে লাইকার ভলিউম যেটা কি বলে এটাকে এমনিওটিক ফ্লুইড, এমনিওটিক ফ্লুইডের তৈরির একটা সোর্স হচ্ছে সিক্রেশন ফ্রম প্লেসেন্টা। কাজে এখানে হাইপোক্সিয়া থাকবে, সিক্রেশন কম হবে, মায়ের অলিগোহাইড্রোমিয়াস হতে পারে। আচ্ছা, মায়ের অলিগোহাইড্রোমিয়াস হলো এটা একটা। তারপরে কি হচ্ছে, তার এব্রাপশিও প্লেসেন্টা হয়ে যেতে পারে, হাইপারটেনশনের কারণে এখানে এব্রাপশিও প্লেসেন্টা হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এব্রাপশিও প্লেসেন্টা হলো, আরেকটা বললাম অলিগোহাইড্রোমিয়াস হলো। তারপরে হচ্ছে তার ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে। এই যে এখানে কন্টিনিউয়াস এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে বিভিন্ন জায়গায়, তার কারণে আমরা জানি এন্ডোথেলিয়াল ইনজুরি হলে ইন্ট্রাভাস্কুলার ক্লট ফর্মেশন হওয়ার একটা চান্স থাকে, তোমরা এগুলো প্যাথোলজিতে পড়ে আসছো। কাজে এখানে তার বিভিন্ন জায়গায় এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হচ্ছে, যার কারণে আলটিমেটলি এখানে ছোট ছোট ক্লট হতে হতে একসময় কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সব ইউজড আপ হয়ে গিয়ে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয়ে যেতে পারে তার। এটা একটা গেল। তারপরে হচ্ছে লিভারে কি হতে পারে, লিভারে সাবক্যাপসুলার হেমাটোমা হতে পারে, লিভার প্যারেনকাইমাতে ইনজুরি হয় এবং প্রোটিন লস হয়। এগুলা সব কিছু হয়ে যখন গ্রেভ একটা কন্ডিশন বলে সেটার নাম হচ্ছে হেল্প সিনড্রোম। এই জিনিসটা তোমরা খেয়াল করে পড়বা, হেল্প সিনড্রোম, HELLP, হেল্প সিনড্রোম বলে এটাকে। এখানে হচ্ছে এক নম্বর হলো হেমোলাইসিস, দুই নম্বর হচ্ছে এলিভেটেড লিভার এনজাইমস,
আর 3 নম্বর হচ্ছে লো প্লেটলেট কাউন্ট। এই তিনটা ক্রাইটেরিয়া খুব ভালো করে এটা মনে রাখবা। এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় শর্ট নোট আসে, আবার অনেক সময় হচ্ছে পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়। হেল্প সিনড্রোম এবং মায়ের জন্য এটা একটা গ্রেভ কন্ডিশন। এরকম ডেভেলপ করে গেলে তার রিস্ক অফ ম্যাটারনাল মর্টালিটি বেড়ে যায়। তাহলে এটা কি হচ্ছে? হেল্প সিনড্রোম। এইচ দিয়ে হেমোলাইসিস, ই আর প্রথম এলটা দিয়ে হচ্ছে এলিভেটেড লিভার এনজাইমস, আর 3 নাম্বার এল আর পি দিয়ে হচ্ছে লো প্লেটলেট কাউন্ট। কাজে কি হয়? লিভার এনজাইমস কি কি বেড়ে যায়? এসটি এএলটি, এসপার্টেট, কি বলতো এসটি আর এএলটি পুরাটা কি বলতো? এসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ আর এলানিন ট্রান্সঅ্যামাইনেজ মনে হয়, তাই না? লালিনিন ট্রান্সফারেজ এসপার্টেটিন ট্রান্সফারেজ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা বেড়ে এলানিন যায় ট্রান্সফারেজ এবং আর হ্যাঁ এসপার্টেটিন এলানিন আর ট্রান্সফারেজ এসপার্টেট, হ্যাঁ ট্রান্সঅ্যামাইনেজ, তাই না? এই দুইটা এনজাইম বেড়ে যায়, সাথে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ লেভেল বেড়ে যায়, আর হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যায়। তো প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে পেশেন্টের বিভিন্ন হেমোরেজিক ম্যানিফেস্টেশন দেখা যায়। প্রথমে যেটা যেটা হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, তার হয়ে যেতে পারে হেমাচুরিয়া হতে পারে, এবং বিভিন্ন জায়গা থেকে তার তখন ব্লিডিং হতে থাকে। তো এইটা বললাম, এই হেল্প একটা গ্রেভ কন্ডিশন। ঠিক আছে, এটা সম্পর্কে ভালো করে পড়ে রাখবা তোমরা, এটা অনেক সময় শর্ট নোট আসে। এটা গেল লিভারের কথা বললাম। প্রথমে ইউটেরাস, প্লেসেন্টা, তারপরে লিভার বললাম। লাংসে কি হতে পারে? পালমোনারি ইডিমা হতে পারে, কারণ ওই যে বললাম এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়ে টিস্যু স্পেসে এক্সট্রাভেসেশন অফ ফ্লুইড হয়, যার ফলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের লেভেল বেড়ে গিয়ে এখানে পালমোনারি ইডিমা হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে। আর হাইপারটেনশনের কারণেও তার রাইট হার্ট ফেলিওর হতে পারে, সরি রাইট হার্ট না, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে। আর ওইদিকে লিভার ব্রেইনে কি হবে? ওইখানেও সেরেব্রাল ইডিমা হতে পারে, ইভেন স্ট্রোক ডেভেলপ করতে পারে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে। তাইলে আমাদের কি হলো? খেয়াল রাখো, ইউটেরাস, কিডনি, কিডনিতে কি হয়? কিডনিতে হচ্ছে বললাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়, এখানে অ্যানোক্সিয়া হয়, তারপরে হচ্ছে প্রোটিন লস হয়, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়। এবং ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এই যে গ্লোমেরুলার টিউবুলার ডিসফাংশন, রেনাল টিউবুলার ডিসফাংশনের কারণে ইউরিক অ্যাসিড লেভেল শরীরে বেড়ে যায়। তো ইউরিক অ্যাসিড লেভেল মেজার করেও আমরা বুঝতে পারি যে কন্ডিশনটা কতটুকু গ্রেভ, কতটুকু খারাপ। যদি বেশি বেড়ে যায়, নরমালি হচ্ছে 4.5 পর্যন্ত নরমাল ধরা হয়, এর চেয়ে বেড়ে গেলেই আমরা এটাকে ধরে নেই ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে, এবং যত বাড়বে তত বেশি গ্রেভ কন্ডিশন এবং ফিটাল জিওপার্ডি। বেশি কন্ডিশন খারাপ হলে বোঝা যায় বাচ্চার কন্ডিশনও খারাপ। তো এই হচ্ছে আমাদের অর্গান এফেক্ট কি কি হয় এবং মায়ের কি কি প্রবলেমস হতে পারে প্রি এক্লেমশিয়া থেকে। আর বাচ্চার কি হতে পারে? প্রথমে বলেছিলাম একটা কনস্ট্যান্টলি একটা হাইপোক্সিক কন্ডিশনের মধ্যে থাকে বাচ্চা, যার কারণে ফিটাল গ্রোথ রিটার্ডেশন হয়, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়। ইভেন গ্রোথ রিটার্ডেশন হতে হতে এক সময় বাচ্চা ইন্ট্রা ইউটেরাইন ডেথ হয়ে যেতে পারে বাচ্চার, যদি আমরা ম্যানেজ না করি প্রপারলি মায়ের হাইপারটেনশন, ইন্ট্রা ইউটেরাইন ডেথ হতে পারে ফিটাসের। এছাড়া বাচ্চা হতে পারে ফিটাল হাইপোক্সিয়া হতে পারে ডিউরিং ডেলিভারি পরে, জাস্ট আফটার ডেলিভারি এসফিক্সিয়েটেড বেবি ডেলিভারি হতে পারে, জাস্ট আফটার ডেলিভারি এসফিক্সিয়া হতে পারে, নিওনেটাল এসফিক্সিয়া হতে পারে, নিওনেটাল সেপসিস হতে পারে। তারপরে হচ্ছে যদি প্রিমেচিওর প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, প্রি এক্লেমশিয়ার কারণে যদি প্রিটার্ম ডেলিভারি হয়, সেক্ষেত্রে বাচ্চা হবে প্রিমেচিওর, এবং প্রিমেচিওরিটির জন্য যে সমস্ত প্রবলেম বাচ্চার হয় তার সবকিছুই বাচ্চার হতে পারে। কাজেই দেখো মায়ের এবং বাচ্চার কতগুলো প্রবলেম হয় প্রি এক্লেমশিয়ার কারণে। এই জিনিসগুলো একদম মনে রাখবা। মায়ের কি কি হয়? 4টা অর্গানের মধ্যে প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে ইউটেরাস ইটসেলফ মানে প্লেসেন্টা সহ কি, তারপরে তার পাশে কিডনি, তারপরে লিভার, তারপরে লাংস, তারপরে ব্রেইন। এই কথা মনে রাখলে তোমাদের এগুলো মুখস্থ করার লাগবে না, পরীক্ষার জন্য মনে রাখতে সুবিধা হবে। অথবা পরীক্ষার সময় অনেক সময় থ্রট ব্লক হয়ে যায়, তুমি খুব ভালো মুখস্থ করে রাখছো কিন্তু পরীক্ষার সময় তোমার মনে হচ্ছে না, কিন্তু তুমি যদি একটু চিন্তা করে তখন মনে করার চেষ্টা করো যে কোন কোন অর্গানে এফেক্ট হয় এবং কি কি হতে পারে, তাহলে তোমার মুখস্থ না থাকলে তুমি
বলে পরীক্ষা পার হয়ে আসতে পারবা, ঠিক আছে? আর বাচ্চার কি কি হতে পারে, বাচ্চার সিকিউরিটা ধরো একটা হচ্ছে কন্টিনিউয়াস হাইপোক্সিয়া হচ্ছে, যার কারণে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে, কারণ অক্সিজেন সাপ্লাই যদি ঠিকমতো না থাকে তাহলে তো টিস্যু কি হবে, টিস্যু হাইপোক্সিয়া হবে, টিস্যুর নরমাল কাজকর্ম যেগুলো হবে না, টিস্যু গ্রোথ ঠিকমতো হবে না, তাই না? সেই ক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে, এবং ইন্টেন্স হাইপোক্সিয়ার মধ্যে থাকতে থাকতে একসময় বাচ্চা মারা যেতে পারে, ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়ে যেতে পারে। প্রি এক্লেম্পসিয়ার কারণে সময়ের আগে যদি মায়ের ডেলিভারি হয়ে যায়, প্রিটার্ম ডেলিভারি হয়, তাহলে বাচ্চাটা হবে প্রিমেচিউর, এবং প্রিমেচিউরিটির জন্য বাচ্চার যে সমস্ত প্রবলেম হওয়ার চান্স থাকে সেই প্রিমেচিউরিটি সব প্রবলেম বাচ্চার হতে পারে। আর বাচ্চা নিওনেটাল হাইপোক্সিয়া নিয়ে ডেভেলপ করতে পারে, নিওনেটাল হাইপোক্সিয়া হতে পারে, নিওনেটাল সেপসিস হতে পারে, যা কিছু হওয়ার সব হইতে পারে বাচ্চা। বাচ্চার আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে প্রিটার্ম ডেলিভারি হয়ে যাওয়ার কারণে বাচ্চার এআরডিএস হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কারণ কি, কারণ হচ্ছে যদি প্রিটার্ম ডেলিভারি হয়, বাচ্চার লাং ম্যাচুরেশন ঠিকমতো হয় না, যদি 34 উইকস এর আগে হয়ে যায়, লাং ম্যাচুরেশন হয় না, লাং ম্যাচুরেশন না হলে বাচ্চার ডেলিভারির পরে পরে কি হবে, হাইপোক্সিয়া হবে, হয়ে ওই যে এআরডিএস ডেভেলপ করতে পারে। এছাড়া বাচ্চার ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ হতে পারে, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হতে পারে, এই সমস্ত যা যা হওয়ার এগুলো বাচ্চার হতে পারে। এই হলো ইফেক্ট অফ প্রি এক্লেম্পসিয়া অন মাদার এন্ড ফিটাস। এখন আসে আমরা কিভাবে পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করবে, অর্থাৎ সাইন সিম্পটম কি নিয়ে আসবে। সাইন সিম্পটমের মধ্যে কি, প্রথমে আমরা সিম্পটমটা বলি। সিম্পটমের মধ্যে প্রি এক্লেম্পসিয়া সাধারণত হচ্ছে, বলা হয় বইয়ে একটা টার্ম লেখা আছে দেখবা, ইনসিডিয়াস অনসেট, মানে স্লোলি ডেভেলপ করে, মা অনেক সময় বুঝতেই পারে না যে তার কোনো প্রবলেম হচ্ছে, তোমার কাছে এসে বলতে পারে কিছুদিন থেকে আমার হাতে আংটি পরতাম, আংটিটা টাইট হয়ে গেছে, অথবা হাতের চুড়িটা টাইট টাইট লাগে, অথবা আমার পাটা ফুলে থাকে, সারাদিন ঘুম থেকে ওঠার পরেও সকালে উঠে দেখি আমার পা ফুলে আছে, সারা রাতে ঘুমানোর পরেও সকালে দেখি আমার পা ফুলে থাকে, নিজেকে ভারী ভারী মনে হয়, এই সমস্ত কথা বলতে পারে। তো এই জিনিস হলো তার সিম্পটম। আর যদি সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, এগুলো হচ্ছে মাইল্ড সিম্পটম। সিভিয়ার কন্ডিশন যদি হয়ে যায় তখন কি হয়, সে বলতে পারে তার হেডেক হয়, তার ব্লাডিং অফ ভিশন হয়, তার ইপিগ্যাস্ট্রিক পেইন হয়, অথবা তার স্কেন্টি মিকচুরেশন হয়। এগুলা মানে কি, এগুলা হচ্ছে তার অর্গানগুলো অথবা তার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, তার মানে যে 4 জায়গার কথা বলছিলাম সেই 4 জায়গায় ইনভলভ হয়ে গেছে। স্কেন্টি মিকচুরেশন মানে হচ্ছে রেনাল ইনভলভমেন্ট, ইপিগ্যাস্ট্রিক পেইন মানে হচ্ছে লিভারে ইনভলভ হয়ে এখানে সাবক্যাপসুলার হেমাটোমা হলে ক্যাপসুল টেন্সড হয়ে যায়, তার জন্য তার ইপিগ্যাস্ট্রিক পেইন হয়। আরেকটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে কখন, যখন যদি তার পালমোনারি ইডিমা ডেভেলপ করে অথবা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হয়ে যায়। আর যদি সেরেব্রাল অ্যানোক্সিয়া হয়, এখানে সেরেব্রাল ইডিমা হয়, অথবা পেপিলো ইডিমা হয়, রেটিনাল ডিটাচমেন্ট এগুলা হয়ে যায়, তাহলে কি হবে, তার ব্লাডিং অফ ভিশন হবে, ডিপ্লোপিয়া হবে, ইভেন পেশেন্ট আনকনশাস হয়ে আমাদের কাছে আসতে পারে যদি বাড়তে বাড়তে তার সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইভাবে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর আমরা যখন পেশেন্টকে এক্সামিন করব তখন কি পাবো, অর্থাৎ হোয়াট আর দ্য সাইন। সাইনের মধ্যে কি পাবো, একটা হচ্ছে আমরা হাইপারটেনশন পাবো, তারপরে হচ্ছে আমরা বেডসাইড ইউরিন টেস্ট করলে প্রোটিনিউরিয়া পাবো, তার অ্যাসোসিয়েটেড ইডিমা পেতে পারি, হুইচ মে বি লোকালাইজড অর জেনারেলাইজড অ্যানাসার্কা হিসেবে থাকতে পারে। এটা হচ্ছে তার জেনারেল এক্সামিনেশনে এগুলো পাবো। অপথেলমোস্কোপিক এক্সামিনেশন করলে আমরা ওই যে যদি রেটিনাল ভেসেলস এ ইনভলভমেন্ট থাকে তার জন্য যে যে চেঞ্জগুলো পাওয়া যায় সেগুলো পাবো। আর আমরা লোকালি পার অ্যাবডোমিনালি কি পাবো, পার অ্যাবডোমিনালি আমরা পেতে পারি কি, হাইট অফ দ্য ইউটেরাস তার জেস্টেশনাল এজের তুলনায় কম পেতে পারি। কারণ কি, যদি অলিগোহাইড্রোমনিয়াস হয় সেক্ষেত্রে কি হবে, হাইট অফ দ্য ইউটেরাস কম থাকবে অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ। তারপরে হচ্ছে আমরা এটাই মেইনলি পাওয়া যায়, হাইট অফ দ্য ইউটেরাস কম থাকতে পারে। আর যদি তার এব্রাপসিও হয়ে যায় সেই ক্ষেত্রে আরো কি পাবো, হাইট অফ দ্য ইউটেরাস বেশি পেতে পারি, অথবা টেন্ডার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেতে পারি যদি এব্রাপসিয়া হয়ে যায়, প্রি এক্লেম্পসিয়া হয়ে।
এই হচ্ছে পার অ্যাবডোমিনালি আমরা এগুলি পাবো। আচ্ছা, এখন আমরা ডায়াগনোসিস এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা যে ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিস কনফার্ম করতে হয় তা কিন্তু না। আমরা যখনই হাইপারটেনশন পাবো, সাথে বেডসাইড ইউরিন করে প্রোটিনিউরিয়া পেয়ে যাব, আমাদের ডায়াগনোসিস হয়ে গেল যে এটা প্রিএক্লেমশিয়া। সাথে যে ওইগুলো বলছিলাম যে 20 উইক এই জিনিসগুলো আসলো। কিন্তু আমাদেরকে ম্যানেজমেন্টের জন্য কিছু যে ইনভেস্টিগেশন করতে হয়, কারণ তার অর্গান ইনভলভমেন্ট কতটুকু সেটা দেখার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন লাগবে, যেমন লিভার এবং রেনাল ইনভলভমেন্ট দেখার জন্য। এই জন্য আমরা কি কি করি, এক নম্বর তো আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা তার হিমোগ্লোবিন পার্সেন্টেজের সাথে সাথে আমরা দেখে নিতে পারবো তার প্লেটিলেট কাউন্ট কতটুকু। আরো কি করব, আমরা তার সিরাম ইউরিক অ্যাসিড লেভেলটা দেখব, সিরাম ক্রিয়েটিনিন দেখব। এগুলো দেখলে আমরা রেনাল ইনভলভমেন্ট কতটুকু আছে আমরা এটা বুঝতে পারবো। আর 24 আওয়ার এমনিতে তো বেডসাইড ইউরিন করি, সাথে আমরা 24 আওয়ারের টোটাল প্রোটিন লস কতটুকু সেটাও আমরা দেখতে পারি। আর দেখবো আমরা লিভার এনজাইমস গুলো দেখবো। লিভার এনজাইমস এর মধ্যে কি দেখবো, আগেই বললাম এএসটি, এএলটি, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমস গুলো আমরা দেখি। যদি আমরা দেখি এই এনজাইমস গুলো বেড়ে গেছে এবং প্লেটিলেট কাউন্টও কম, সেক্ষেত্রে আমরা তার কোয়াগুলেশন প্রোফাইল অর্থাৎ ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম, তারপর ফিব্রিনোজেন লেভেল, এইগুলো দেখি। কারণ ডিআইসি ডেভেলপ করে গেল কিনা বা কতটুকু খারাপ কন্ডিশনে গেছে পেশেন্ট, এটা দেখার জন্য আমরা তখন ওই টেস্টগুলো করব, কোয়াগুলেশন প্রোফাইল করব যদি প্লেটিলেট কাউন্ট কম দেখি তাইলে। এছাড়া আমরা কি করব, আলট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল, এটা করব আমরা ফিটাল কন্ডিশন কি সেটা দেখার জন্য। তো এখানে আমরা কি পেতে পারি, লাইকার ভলিউমটা কেমন আছে সেটা দেখব, প্লেসেন্টা কেমন আছে, প্লেসেন্টাল এব্রাপসিও আছে কিনা, প্লেসেন্টা। আর নরমালি প্রেগন্যান্সিতে আমরা যা যা দেখি, জেস্টেশনাল এজ কি, তার বাচ্চার ম্যাচুরিটি দেখব, বাচ্চার মুভমেন্ট কেমন আছে, বাচ্চার হার্ট রেট কেমন আছে, এই জিনিসগুলো আমরা ইনফরমেশন পেয়ে যাব আলট্রাসোনোগ্রাম থেকে। কাজেই এই জিনিসগুলো দেখে আর তার ব্লাড প্রেশার কি রকম আছে সেটা দেখে আমরা তার ম্যানেজ করব। এখন প্রথমে তোমাদেরকে বলেছিলাম ক্লিনিক্যালি দুইটা টাইপ করা হয়, একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে সিভিয়ার। মাইল্ড বলা হচ্ছে যখন 140/90 মিলিমিটার অফ মার্কারি থেকে 110/160 মিলিমিটার অফ মার্কারি এই লেভেলের ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে মাইল্ড। আর যদি ব্লাড প্রেশার ডায়াস্টোলিক 110 অর মোর হয়ে যায় আর সিস্টোলিক 160 অর মোর হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে সিভিয়ার। কিন্তু এটিপিক্যাল কিছু কন্ডিশন থাকে, যেমন ব্লাড প্রেশার অত বেশি না হয়েও তার সিভিয়ার সিমটম গুলা থাকতে পারে, যেমন ব্লাডিং অফ ভিশন, হেডেক, ইপিগ্যাস্ট্রিক পেইন, অথবা স্ক্যান্টি মিকচুরেশন অথবা হেমাচুরিয়া, এইগুলা যদি থাকে তাহলে সেইগুলাও সিভিয়ার কন্ডিশন। কারণ অনেক সময় কিছু কিছু এটিপিক্যাল কন্ডিশনে ব্লাড প্রেশার বেশি না বেড়েও তার সিভিয়ার প্রিএক্লেমশিয়ার ফিচারগুলো চলে আসতে পারে। এখন লাস্ট ওয়ান চলে আসে হাউ টু ম্যানেজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যানেজ করার জন্য আমাদেরকে প্রথমে কি লাগবে, আমরা সাইন সিমটম গুলো অ্যানালাইজ করব, কি কি সিমটম আছে, কি কি সাইন আছে, তার ইনভেস্টিগেশন রিপোর্টস গুলা দেখব। এগুলা দেখে আমরা তাকে ইয়ে করব, এটা কি মাইল্ড টাইপে আছে না সিভিয়ার টাইপে আছে। আচ্ছা, এখন পেশেন্ট যদি মাইল্ড প্রিএক্লেমশিয়া হয় তাহলে তার ম্যানেজমেন্টটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ। যদি 37 প্লাস হয়, এই জায়গাটা আমি খুব র্যাপিডলি বলে যাব, তোমাদের সময় বেশি নাই, তোমরা একটু খেয়াল করে শুনবা। যদি 37 উইক অথবা তার বেশি হয় তাহলে হচ্ছে মাইল্ড সিমটমের ক্ষেত্রে আমরা কি করব, তাকে আইডিয়াল হচ্ছে হসপিটালাইজ করা। কিন্তু যেহেতু আমাদের দেশে হসপিটাল বেডের লিমিটেশনস আছে, আমরা হসপিটালাইজ করি না, তাকে আমরা প্রত্যেক সপ্তাহে অ্যান্টিনেটাল ক্লিনিকে আসার জন্য অ্যাডভাইস দেই এবং তাকে আমরা মনিটর করি, সাথে আমরা তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দেই এবং কমপ্লিট বেড রেস্টে থাকার জন্য তাকে আমরা অ্যাডভাইস দেই। বেড রেস্টের কি সুবিধা হয় সেটা বই থেকে তোমরা দেখে নিবা, কেন বেড রেস্টের কথা বললাম, বইয়ে লেখা আছে। আচ্ছা, অ্যান্টিহাইপারটেনসিভ দিব। আর আমরা আমাদের
এইম থাকবে টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু ডেট, কোনোভাবেই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইয়ে করে যাওয়া যাবে না, ক্রস করে যাওয়া যাবে না। আপ টু এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কন্টিনিউ যদি পেশেন্ট কন্ডিশন ভালো থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, বাচ্চা এবং মায়ের কন্ডিশন ভালো থাকে, তাহলে আমরা আপ টু ইডিডি পর্যন্ত কন্টিনিউ করে পেশেন্ট প্রেগনেন্সি টার্মিনেট করব। এখন টার্মিনেশন কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে, যদি তার মায়ের এবং বাচ্চার কন্ডিশন এলাও করে ভেজাইনাল ডেলিভারি, তাহলে আমরা ইন্ডাকশন দিব ফর ভেজাইনাল ডেলিভারি। আর যদি এখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন আমরা পাই, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন। যদি হয় 37 এর আগে, মানে 34 থেকে 37 এর ভিতর যদি হয় মাইল্ড কেস, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ওইভাবে একইভাবে প্রত্যেক সপ্তাহে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, এখানে আমরা প্রত্যেক সপ্তাহে পেশেন্টকে অ্যান্টিনেটাল ক্লিনিকে আসতে বলবো, তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিব, বেড রেস্টের অ্যাডভাইস দিব, ডায়েটারি অ্যাডভাইস যেগুলো দেওয়ার, কি করবে সে প্রোটিন রিচ ডায়েট খাবে, যদিও এডিমা থাকে ফ্লুইড রেস্ট্রিকশন করা যাবে না, শুধু রেস্ট্রিকশন থাকবে কি এক্সট্রা সল্ট ইনটেক, ভাতে তরকারিতে নরমালি সল্ট আমরা যেটা খাই সেটা সে খেতে পারবে, এক্সট্রা লবণ খাবে না, এটা আমরা তাকে বলে দিব। সে কমপ্লিট রেস্টে থাকবে, অ্যান্টিহাইপারটেনসিভ প্রেগন্যান্সিতে যেগুলো দেওয়া যায় সেগুলো আমরা দিব এবং তাকে মনিটর করব। আমাদের এইম থাকবে এট লিস্ট 37 পর্যন্ত নিয়ে যাওয়া, এবং 37 এ যাওয়ার পরেও যদি দেখা যায় মায়ের এবং বাচ্চার কন্ডিশন ভালো আছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে, তাহলে আমাদের এইম হবে ইডিডি পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু যদি দেখা যায় 37 এ গিয়ে যে হ্যাঁ না প্রেশার একটু কন্ট্রোল হচ্ছে না, প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশার উঠানামা করছে, বাচ্চার কন্ডিশনও ভালো না, ফ্লুইডের লেভেল কমে যাচ্ছে, এগুলো হয়, তাহলে আমরা 37 এই টার্মিনেট করব। এবং কিভাবে করব সেটা ডিপেন্ড করবে, ভেজাইনাল ডেলিভারি এলাও করা গেলে ইনজেকশন দিব, যদি এলাও করা না যায় তাহলে সিজারিয়ান সেকশন করব। এখন যদি 34 এর আগে আসে, তাহলে হচ্ছে তাকে আমরা কি করব, তাকে আমরা ওইভাবে মনিটর করব, উইকলি আসবে, আগে আগে যা যা বললাম ডায়েটারি অ্যাডভাইস দিব, কমপ্লিট বেড রেস্ট দিব, এবং সাথে এখানে এক্সট্রা জিনিস দিব, সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, ডেক্সামেথাসোন ইনজেকশন দেই আমরা ইন্ট্রামাসকুলারলি 6 মিলিগ্রাম, এই ডোজটা তোমরা মুখস্থ রাখবা, 6 মিলিগ্রাম IM every 12 hours for 4 dose, 12 ঘন্টা ইন্টারভেলে 4 ডোজ ডেক্সামেথাসোন দেই আমরা 6 মিলিগ্রাম করে, তাহলে হলো আমাদের টোটাল 24 মিলিগ্রাম দেওয়া হয়, 4 6 24। এইভাবে আমরা দিয়ে এটা দেই আমরা ফিটাল লাং ম্যাচুরেশনের জন্য, যাতে এআরডিএস ডেভেলপ না করে, যদি প্রিটার্ম ডেলিভারি হয় যাতে এআরডিএস ডেভেলপ না করে, তার জন্য এই ডেক্সামেথাসোন দেওয়া হয়। ডেক্সামেথাসোন একভাবে দেওয়া যায় 2.5 এম্পুল IM 2 ডোজ 12 আওয়ার অ্যাপার্ট, এটাও দেওয়া যায়। আর বইয়ে যে লেখা আছে যেটা, সেটা তোমাদেরকে প্রথমে বললাম 6 মিলিগ্রাম IM every 12 hours for 4 ডোজ। তোমরা কি শুনছো? আচ্ছা তোমরা? জি ম্যাম। আচ্ছা এটা কোন, জি ম্যাম, ম্যাম এটা কোন হ্যাঁ, কন্ডিশনে বলছিলেন যে 34 এর আগে? বিফোর 34, কারণ আমরা জানি কি 34 উইকসে তার সারফেক্টেন্ট ডেভেলপ করে যায়, লাং ম্যাচুরেশন হওয়া শুরু হয়ে যায়, ওই জন্য 34 এর আগে যদি হয় আমরা তাইলে তখন তখন তো সারফেক্টেন্ট ডেভেলপ করে না, ওই জন্য ওই কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, যেটা স্টিমুলেট করে ডেভেলপমেন্ট অফ সারফেক্টেন্ট, এবং সারফেক্টেন্ট ডেভেলপ করলে কি হয়, লাং ম্যাচুরেশন হয়, যার কারণে এআরডিএস ডেভেলপ করার চান্স কমে যায়। জি ম্যাম। এই জিনিসটা ভালো করে খেয়াল করে মনে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তারপরে হলো তাইলে হয়ে গেল মাইল্ড কেসের ক্ষেত্রে। আর সিভিয়ার যদি হয়, যদি তার ওই যে ওমিনাস সিমটমস অফ এক্লেমশিয়া যেগুলো বলেছিলাম, ব্লাডিং অফ ভিশন, তারপরে হচ্ছে কি বলবো ইপিগ্যাস্ট্রিক পেইন অথবা হেলথ সিনড্রোমের সিমটম এসে গেল, সাইন এসে গেল, অথবা ফিটাল জিওপার্ডি, সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াস হয়ে গেছে, ফিটাল মুভমেন্ট পাচ্ছে না, এরকম কিছু কন্ডিশন হয়, তাহলে অথবা এত বেশি ব্লাড প্রেশার যে বাচ্চার মায়ের কন্ডিশন যে কোনো সময় মায়ের এক্লেমশিয়া ডেভেলপ করে যেতে পারে, এরকম কন্ডিশন ডেভেলপ করে যায়, সেই ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ এজ অফ জেস্টেশন pregnancy should be terminated for the risk of mother.
আউটকাম। ফিটাসের কি হতে পারে, প্রিমেচিওর বাচ্চা ডেলিভারি হলে ফিটাসের আউটকাম ভালো হবে না, ফিটাসকে এনআইসিইউ তে রাখা লাগতে পারে, ফিটাসকে ইনকিউবেটরে রাখা লাগতে পারে, ফিটাস মানে নিউবর্ন বেবি যে কোনো সময় মারা যেতে পারে প্রিমেচিউরিটির কারণে। এইগুলো কাউন্সেল করে বলতে হবে, কিন্তু মায়ের লাইফকে সেভ করার জন্য আমরা তার প্রেগন্যান্সি টার্মিনেট করে ডেলিভারি করাবো। এখন কিভাবে করাবো সেটা ডিপেন্ড করবে, আমরা ভেজাইনাল ডেলিভারি এলাও করার মতো হলে ভেজাইনাল ডেলিভারি, আর না হলে সিজারিয়ান সেকশন। আর যদি হয় বাকি কন্ডিশনগুলো ওইগুলাই, সিভিয়ার প্রিএক্লেমশিয়া হলে আমরা এডমিশনে রেখে তাকে আমরা মনিটর করব। 32 এর আগে হলে ডেক্সামিথাসন দিব, সরি 34 এর আগে হলে ডেক্সামিথাসন দিব, 34 প্লাস হলে আমাদের এইম থাকবে এডমিশনে রেখে যদি পেশেন্টের কন্ডিশন একটু মনিটরিং করে আমরা মনে করি এলাও করতে পারবো কোনটি গিয়ে টার্মিনেট করা। এই ক্ষেত্রে আর ডেট এডিডি পর্যন্ত যাওয়ার কথা বলবো না। সিভিয়ার প্রিএক্লেমশিয়া হয়ে গেলে 37 অর্থাৎ টার্ম হয়ে গেলেই টার্মিনেট করতে হবে। এবং কিভাবে করব, সিজারিয়ান অথবা ভেজাইনাল ডেলিভারি, আগে যেভাবে বললাম ওইভাবে, যেটা ইন্ডিকেটেড হবে আমাদের জন্য। আর এনি টাইম যদি এক্লেমশিয়া ডেভেলপ করার চান্স দেখা দেয় সেই ক্ষেত্রে সাথে সাথে টার্মিনেশন ইররেসপেক্টিভ অফ এজ অফ জেস্টেশন আফটার প্রপার কাউন্সেলিং। এই হলো আমাদের ম্যানেজমেন্ট। তো মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারণ আমি শেষের দিকে খুব র্যাপিডলি বলেছি, বুঝার কোনো অসুবিধা হলো? ম্যাম সিভিয়ারটা একটু আরেকবার বললে ভালো হতো। ম্যানেজমেন্ট, সিভিয়ারের ম্যানেজমেন্ট হচ্ছে যখনই আমি সিভিয়ার প্রিএক্লেমশিয়া পাবো, সিভিয়ার কখন, যদি ডায়াস্টোলিক হচ্ছে 110 আর সিস্টোলিক হচ্ছে 160 মিলিমিটার অফ মার্কারি এরকম, কিন্তু ব্লাড প্রেশার এরকম না হয়েও তার যদি খারাপ কন্ডিশন, যেমন রেনাল যে ইনভেস্টিগেশনের রিপোর্ট যদি খারাপ আসে, পালমোনারি ইডিমা অথবা প্লুরাল এফিউশন অথবা সেরেব্রাল অ্যানোক্সিয়ার যে সিমটমগুলো, ব্লাডিং অফ ভিশন, এগুলা কিছু যদি আমরা পাই তাহলেও সেটাকে আমরা সিভিয়ার প্রিএক্লেমশিয়া বলবো, ব্লাড প্রেশার কম থাকলো। এই পেশেন্টকে আমাদেরকে অবশ্যই এডমিটেড রেখে ম্যানেজ করতে হবে। এডমিটেড রাখার পরে আমরা তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিব, দিয়ে আমরা তাকে মনিটর করব। যদি 34 উইকের আগে হয় তাহলে অ্যান্টিহাইপারটেনসিভের সাথে তাকে আমরা ডেক্সামেথাসন দিব, কর্টিকোস্টেরয়েড দিব ফর ফিটাল লাং ম্যাচুরেশন। এখন 34 এর আগে যদি হয় তাহলে আমাদের এইম থাকবে টু কন্টিনিউ এট লিস্ট আপ টু 34 উইকস। 34 উইকস পর্যন্ত কন্টিনিউ করার পরে যদি দেখা যায় যে প্রেশার তখনও বেশি, মানে মায়ের জন্য বা বাচ্চার জন্য মানে আর কন্টিনিউ করাটা সেফ হবে না, তখন আমরা 34 টার্মিনেট করব। কিন্তু তার আগে পার্টিকে কাউন্সেলিং করে নিতে হবে ফর ফিটাল আউটকাম, কারণ 34 হয়ে গেলেও যেহেতু এটা প্রিটার্মের জন্য যে সমস্ত প্রবলেম বাচ্চার হওয়ার চান্স থাকে সেগুলো হতে পারে, ওইগুলো কাউন্সেলিং করে আমরা টার্মিনেট করব। কিন্তু যদি দেখা যায় ট্রিটমেন্ট দেওয়ার পরে তার কন্ডিশন একটু ভালো, ম্যাটারনাল এবং ফিটাল মনিটরিং করে যদি দেখি যে দুইজনেই কিছুটা ভালো আছে, ব্লাড প্রেশার মোটামুটি স্টেবল আছে, আর তার অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো এনজাইমস গুলো বা ইউরিক অ্যাসিড লেভেল এগুলো ডিটেরিওরেট করছে না, তাহলে আমরা তাকে কি করব, 37 পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করব। কিন্তু যে কোনো সময় যদি তার কন্ডিশন ডিটেরিয়েট করে তাহলে সাথে সাথে টার্মিনেট করতে হবে। আর যদি 37 হয়ে যায় আর সিভিয়ার প্রিএক্লেমশিয়া নিয়ে আসে তাহলে এটা সাথে সাথে টার্মিনেশন, কারণ তখন টার্ম হয়ে গেছে, তখন আর আমরা ওয়েট করব না। এটাই হচ্ছে সিভিয়ার প্রিএক্লেমশিয়ার ম্যানেজমেন্ট। আর কিছু? ও আচ্ছা, একটু বলি নাই আমরা কি কি অ্যান্টিহাইপারটেনসিভ দেই। প্রেগন্যান্সিতে সবগুলো অ্যান্টিহাইপারটেনসিভ দেওয়া যায় না, আমরা যেগুলো কমনলি ব্যবহার করি মা এবং বাচ্চাকে সেফ রেখে যেগুলো ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে, একটা হচ্ছে লেবেটোলল দেওয়া যায়, আলফা মিথাইল ডোপা দেওয়া যায়, নিফিডিপিন দেওয়া যায়, হাইড্রোলাজিন। এই অ্যান্টিহাইপারটেনসিভ গুলো আমরা প্রেগন্যান্সিতে কমনলি আমরা ব্যবহার করি, কারণ এগুলোতে ফিটাসের উপর এফেক্ট তুলনামূলকভাবে কম হয়, ওই জন্য এগুলো চারটা বললাম। একটা হচ্ছে লেবেটোলল, নিফিডিপিন, আলফা মিথাইল ডোপা আর হচ্ছে হাইড্রোলাজিন। কোনটা ডোজ ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যায় এটা তোমরা বই থেকে দেখে নিবা, এখন তাড়াহুড়া করে বললেও তোমাদের মনে থাকবে না, তোমরা দেখে নিও বই থেকে। আর কিছু? আর কোনো কোয়েশ্চেন আছে?
না ম্যাম কোশ্চেন নেই আর। আচ্ছা, মোটামুটি বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, যতটুকু বোঝা গেল একটু বই থেকে তোমরা পড়ে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি ক্লিয়ার না থাকে, পরবর্তীতে কোনো ক্লাসে যদি আমার সাথে দেখা হয়, দরকার হলে বলো, ক্লিয়ার করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ যারা শুনলে। যদি খেয়াল করে শুনে থাকো, কিছুটা হলেও তোমাদের লাভ হবে, পরীক্ষায় কাজে দিবে। থ্যাংক ইউ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।